চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজী সাইদ। রায়হান কবিরের প্রথম পর্বে আমরা অনেক গল্প শুনেছিলাম, কিন্তু কিছু অজানা খবর কথা রয়ে গেছে। এবার আমরা সেই অজানা কথা শুনব। ওয়ান্টেড ঘোষণা করা হলো, কোনো অপরাধ নেই, আমি তো জানি এটার ব্যাপারে কোনো ল নেই, একটা আমাকে তো আটকাতে পারবে না, যাই নো ওটা ল, তারা আমাকে আটকাতে পারবে না। আমি সারেন্ডার করবো কি, অ্যাক্ট অফ ওয়ারেন্টে আমি সারেন্ডার করবো। আমার সে প্রক্রিয়াও চলছিল, অ্যাক্ট অফ ওয়ারেন্টে সারেন্ডার করার জন্য বাইরে কাজও করছিল। এই সময় সারেন্ডার করে জিজ্ঞেস করো অপরাধটা কি, তো আশা করি একটা সমাধান আসবে। মিডিয়া নিয়েই আমার একটা প্ল্যান ছিল, এভাবে আমি সারেন্ডার করবো। এই জন্য আমি লুকিয়েছিলাম 21 দিন ওটার জন্য, কিন্তু এর মধ্যেই তারা আমাকে ধরে ফেলতে সক্ষম হয়। আরেকজনের কথা বললে, তোমার একজন বন্ধু রয়েছেন সৃষ্টি, যার বাড়ি নারায়ণগঞ্জ বন্দরে। তো সৃষ্টির উপরে বললে যে একটা অফলাইনে বলেছিলে যে একটা চাপ ছিল। সৃষ্টি আমার সাথেও যোগাযোগ করেছিল, যেহেতু আমার সম্পর্কে ভাগ্নে হয়, তোমার বিষয়টা নিয়ে কথা বলার জন্য মিডিয়াতে। তো সৃষ্টির উপরে আসলে কি হয়েছিল যদি সংক্ষিপ্তভাবে বলতে? চাইল্ড ফ্রেন্ড, আমরা একই স্কুলে পড়তাম, 11 বেশ দুজন। তো আমরা মালয়েশিয়াতে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আমরা একসাথে গাড়িতে ঘোরা, সেলফি, ভিডিও সব কিছু দেওয়া বা সব কিছুতে আমরা খুব ক্লোজ। আমরা ছবি সব একসাথে ছিল। তো ইন্টারেস্টিং ঘটনা, সৃষ্টির বাড়ির সামনে একটা গ্যারেজ ছিল। একটা লোক আমার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর লোক ঠিক করে দিয়েছিল। ওই লোক ডিফেন্সকে কল দিয়েছে, এবার একটা বন্ধুকে আমি চিনি, ওর বাসা থাকতে পারে। ডিফেন্সের প্রায় 50 থেকে 60 জন মাঝরাতে সৃষ্টিকে তুলে নিয়ে গেছে। কোনো প্রকার ভয়ঙ্কর একটা ব্যাপার, তুলে নিয়ে গেছে এবং ওর কাছে জিজ্ঞাসাবাদ করেছে, তো কী হয়েছে, ও কোথায় আমাকে। কিন্তু আমি স্মার্টলি আমি জানি আমার ফোন, আমার ভয়েস ট্র্যাক, নিউ টেকনোলজি, তার নাম্বার ট্র্যাক করে না, ভয়েসটা ট্র্যাক। আমি যেই মাধ্যম, যেই অ্যাপস ইউজ করে, যেই সিম ইউজ করে আসলে কথা বলি, আমার ভয়েসটা তো টাওয়ারে যাবে, নেটওয়ার্কে যাবে, ভয়েসটা ক্যাচ করে ফেলবে। তো আমি আমার ফোন ফেলে দিচ্ছি রাস্তায়, আমার আই ডোন্ট হ্যাভ এনি ফোন। তো সেই জায়গায় সৃষ্টির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়। তারা সৃষ্টির সমস্ত ফোন সব কিছু দেখেছে, না কন্ট্যাক্ট কোনো কিছু পায়নি তারা। সৃষ্টিও আসলে জানাই না আমি কোথায়। তো সৃষ্টি বলতে পারেনি, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে ওই রাতে। তো সৃষ্টি আমি না, আসলে সৃষ্টি আরও অনেক ফ্রেন্ড, আরও অনেক কমিউনিটির মানুষজন, প্রায় মোর দেন 100 পিপল তারা অ্যারেস্ট। তুমি আসলে লুকিয়েছিলে কোথায়? আমি লুকিয়েছিলাম, এটা তো বলতে গেলে ওই কিছু কিছু জায়গায়, এমনও জায়গায় আমি সাহায্য পেয়েছি যাকে আমি চিনি না। মানে বাসাতেই লুকোনো ছিলে বা কি অন্যরকম কোথাও, ধরো খোলা আকাশের নিচে? অনেকে খোলা আকাশেও ছিলাম আমি, একদম মালয়েশিয়ার জঙ্গল যদি জানেন। এমন কি হয়েছে যে একসাথে 3 দিন খেতে পাওনি? একসাথে 2 দিন খাইনি। কেমন মনে হচ্ছে তোমার? তখন কি মনে হচ্ছে একবারও যে কেন সাক্ষাৎকারটা দিতে গেলে? না, এটা আমার কাছে একবার মনে হয়নি। কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয়েছে কি মানে কাজী নজরুলের মতো বলবীর, বলচির উন্নত মামুষীর, এরকম কিছু একটা? আসলে আমার কাছে কোনো প্রতিবাদী মনে হয়নি। ফ্রাঙ্ক স্পিকিং, যেটা আসলে আমি একটা সাধারণ কাজ করেছি, যেটা আমার বলা দায়িত্ব ছিল। তো আমি তোমার কাছে মনে হয়নি, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু মোটা দাগে বুঝে ফেলেছি বিষয়টা। কিন্তু তুমি একটা চমৎকার জায়গাতে ছিলে, একটা রাজকীয় পরিবেশে ছিলা, সেখান থেকে তোমার এই জিনিসটা বলার কারণে কিন্তু তোমাকে একটা জায়গা থেকে তোমাকে এক ধরনের নিচে নামিয়ে দেওয়া হলো এবং তোমাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হলো। মূল কথা, আমার সব কিছু আই হ্যাভ নাথিং নাও। আমার এখন কিছুই নেই। আমার সব কিছুই রেখে দেওয়া হয়েছে, এভরিথিং। আমার অর্থনৈতিক অর্জন, আমার কমিউনিটি, আমার ব্যবসা, আমার জবের একটা ভালো অপরচুনিটি ছিল ক্যারিয়ারের জন্য। যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার ছিলাম, এক্সিকিউটিভ লেভেলে কাজ করতাম একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, ইটস এ মুভি ইন্ডাস্ট্রি। তো আমার খুব ভালো একটা জীবন ছিল। তো ওগুলো নিয়ে আসলে কখনো ভাবিনি, যেহেতু আমার চাহিদা কম, ওগুলো ভাবনা। কিন্তু পরবর্তীতে একটা সময় লুকিয়ে থাকি, ছোট্ট সময় মনে হয়েছে যে এটা এখন আর একা আমার যুদ্ধ না। এখন যদি আমি হেরে যাই, আমার পতাকা হেরে যাবে, আমার দেশ হেরে যাবে। আমি এটা মাথায় রেখে, যদি আমি কোনোভাবে অপরাধ প্রমাণিত হই, কোনো অপরাধ আমার। আল জাজিরা থেকে তোমাকে কোনো সহায়তা করার চেষ্টা করেনি? আমি আপনাকে আগে মেনশন করেছি, আমার ফোনটা আমি ফেলে দিয়েছি, আমার তাদের কারো কোনো কন্ট্যাক্ট। তো কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আফটার অ্যারেস্ট আল জাজিরা আমার সাথে কন্ট্যাক্ট করেছি। আল জাজিরা তো হ্যারাসের মধ্যে ছিল মোটামুটি। আল জাজিরার বিরুদ্ধে চার্জ গঠন করার চেষ্টা করেছিল তারা। আল জাজিরা খুব শক্তভাবে বলেছে, আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা করেছি, কোনো মিথ্যা কিছু নেই। আল জাজিরা তার কোনো চার্জ গঠন করতে পারেনি। তো আমাকেও বারবার বিভিন্নভাবে আল জাজিরা জিনিসটা তারা করতে চেয়েছিল, পারেনি। আমি বলেছি আমি তো মিথ্যা কিছু করতে পারবো।
ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাং মি, নো প্রবলেম। আচ্ছা, আমার দেশের যেই সেখানকার যারা রয়েছেন, আমার দেশের প্রতিনিধি যারা রয়েছেন, দূত যারা রয়েছেন, তাদের কাছ থেকে ঠিক কেমন সাহায্য তোমরা পেয়েছো, তুমি পেয়েছো? যতটুকু বলা যায় ততটুকু বলো। আমরা জানি যে আসলে তাদের সাহায্য সহযোগিতা, তাদের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেকে অনেকভাবে তাদেরকে প্রশ্নের মধ্যে ফেলে দেন। তারা ঠিক কেন মালয়েশিয়াতে যান এটা নিয়ে অনেকে বলে যান, মানে মালয়েশিয়া বলতে বিভিন্ন দেশে দূতেরা আসলে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না, খোঁজখবর রাখেন, এরকম অনেক অভিযোগ থাকে। তুই যদি একটু বলবি। দেখেন, আমি বলবো আমাদের কূটনৈতিক তৎপরতা একটু বৃদ্ধি করা উচিত, এটা আমি বলবো। উচিত না, এটা আমার দাবি, আমি প্রবাসী হিসেবে আমার দাবি, এটা আমার রাইটস। দাবি করে বলতে পারি, হয়তো এর জন্য কাজও করবো, কিন্তু কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা উচিত আসলে। আমার কি মনে করো না যে পর্যাপ্ত কূটনৈতিক তৎপরতা? পর্যাপ্ত বলতে পর্যাপ্ত ছিটে ফোটাও নেই। আপনি দেখেন না, আপনি কোনো একটা অ্যাম্বাসির যে কোনো একটা পেজ, মালয়েশিয়া অ্যাম্বাসির পেজে ঢুকেন, তাদের কমেন্ট সেকশনে যার বিভিন্ন পোস্ট, অভিযোগ অভিযোগ অভিযোগ। একটা জনগোষ্ঠী অভিযোগ তো এমনি করে না, কিছু কারণ। সর্বশেষ তারা তোমাকে সাপোর্ট দিয়েছে, কেন দিয়েছে? সর্বশেষ তারা সাপোর্ট দিয়েছে বলতে তারা 3বার আমার সাথে দেখা করেছে টোটাল। প্রথম 2বার তারা দেখা করেছে, কথা বলেছে, যাই বলেছিলেন বলতে চাচ্ছিলেন মিডিয়াতে আমাদের স্বার্থের জন্য। তো লাস্ট যখন কনফার্ম হলো, যখন আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারটাতে, মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দৃষ্টি দিয়েছেন, তারপরে হচ্ছে তাদেরও দৃষ্টি তোমাদের উপরে, আপনাদের কারণে সারা বিশ্ব পাশে দাঁড়িয়েছে, অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে দিয়েছে, দেন বাংলাদেশের সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছে, আমাদের মমতাময়ী নিজস্ব মিডিয়া কাজ করেছে, প্রত্যেকটা টেলিভিশন তোমাকে কভারেজ দিয়েছে তোমার বিষয়টা। জি, প্রধানমন্ত্রীর এটা ওনার দৃষ্টি জ্ঞাপন হয়েছে, তো ওনার হস্তক্ষেপে তারা আমাকে আসলে এই জিনিসটা খুব দুঃখ লাগে যে সব বিষয়ে প্রধানমন্ত্রীকে দৃষ্টি জ্ঞাপন করা লাগে। আচ্ছা, আমাদের দেশের অ্যাম্বাসেডর ছাড়া আর অন্য কোনো দেশ কি তোমাকে সাহায্য করেছে? অন্য কোনো দেশ আমাকে সাহায্য করার, আমি বললাম আমার তো আমি বলছি আফটার অ্যারেস্ট আমি তো জেলে ছিলাম, আমি জানি না অন্য কোনো তাদের বিবৃতি দিয়েছে, ওয়ার্ল্ডের সমস্ত অর্গানাইজেশন বিবৃতি দিয়েছে আমার জন্য, প্রায় সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত এনজিও আমার জন্য স্টেটমেন্ট দিয়েছে, তাই সমস্ত ওয়ার্ল্ড হেল্প করেছে, কোনো দেশ স্পেসিফিক নেই, সবাই আমার জন্য। আমরা শুনেছি যে দুজন আইনজীবী তোমার পক্ষে কাজ করেছে, সুমিতা কৃষ্ণা এবং আরেকজন হচ্ছে জিনিয়া। কি নাম এবং কেন, কিভাবে তাদের সাথে? সুমিতা সেন্টিনিয়াগো কৃষ্ণ, শি ইজ এ ভেরি ওয়ান্ডারফুল উমেন। সে মাইগ্রেন্ট রাইটস ডিফেন্ডার, মাইগ্রেন্ট রাইটস লয়ার। তো সে অলরেডি মালয়েশিয়ান। আচ্ছা। তো সে তার দায়িত্ববোধের জায়গা ছিল, এবং আমার ফ্রেন্ডস কিছু ছিল, বা আমার নাম মেনশন করতে চাচ্ছি না, তারা তাদেরকে আমার ফ্যামিলি সহ সব একত্রে তারা অ্যাপয়েন্ট করে, তাদেরকে অ্যাপয়েন্ট করার পরে আমার জন্য। এবং সুমিতা নিজস্ব ইচ্ছায় এখানে এসেছে, কারণ সে নিজেই মাইগ্রেন্ট রাইটস লয়ার, এবং ওই আল জাজিরার ভিডিওতে তারও সাক্ষাৎকার ছিল। আচ্ছা আচ্ছা, সেও ভিডিওর একটা অংশ ছিল, তো সেখান থেকে সে আসে, এবং দে হ্যাভ ডান আ ভেরি গুড জব। তারা যেভাবে আমার জন্য ফাইট করেছে কোর্টে, আমার কোর্ট সেশন ছিল সকালে শুরু হতো, দুপুরে শেষ হতো, এমন 4 ঘন্টা। আমার এগেনস্টের লয়ার ছিল অ্যাটর্নি জেনারেল নিজে, ওই দেশে অ্যাটর্নি জেনারেল নিজে আমার এগেনস্ট, প্রধান আইন কর্মকর্তা নিজে আমার এগেনস্টে ছিল, এবং আমার পক্ষে ছিল এই 2জন আইন কর্মকর্তা। তারা যেভাবে ফাইট করেছে, ইট ওয়াজ ভেরি অ্যামেজিং। আমি তখন আমি শক্তি পেতাম, তখন তো আমি জানতাম আমার দেশ আমার জন্য কী করছে, বিশ্বকে আমি জানতাম আমি জাস্ট জেলে আছি, আমার জন্য আইনজীবী আছে, এটা জানতাম। তো তারা যেভাবে ফাইট করেছে, আমি শক্তি পেতাম তখন। ওদের জেলে কি আসলে বাইরের কোনো জগৎ সম্পর্কে জানার সুযোগ নেই, পত্রিকা বা কোনোভাবে সুযোগ নেই? আমাকে সুযোগ দেওয়া হয়। আচ্ছা, এবার আসলে অনেক কঠিন কথা বললাম, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আসলে আমরা যতটুকু জানি যে মালয়েশিয়ার মেয়েরা আমাদের ছেলেদেরকে নাকি খুব পছন্দ করে, তুমি কি এরকম কখনো পছন্দের শিকার হয়েছিল? পছন্দের শিকার বলতে খুব ব্যক্তিগত প্রশ্ন। অনেকগুলোই আছে, অনেকগুলো হয়তো আমার মনেও নেই। আচ্ছা, অনেক আছে, হিউজ। তো ব্যাপারটা ছিল, যেহেতু আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি কমিউনিটি ব্যাংকিং করতাম, ওদের দেশের কমিউনিটির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এবং মাশাআল্লাহ চেহারা বেশ সুন্দর। আচ্ছা, যাই হোক, তো তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার অফিস কলিগরা যারা ছিল, স্টুডেন্ট লাইফে ছিল, অনেক ঘটনা আছে। তো আমি কখনো কারো প্রেমে পড়িনি, মানে পড়তে যেতাম না, কিন্তু অনেকে আচ্ছা, আমি ব্যক্তিগত বিষয়ে যেতে চাচ্ছি না, আমরা আবার আলোচনা চলে আসি। যখন এই প্রচন্ড কষ্ট বেদনা 21 দিন লুকিয়ে থাকা, জেল, তারপরে হচ্ছে এই কোর্টের মধ্যে এত সময়, এত পেইন, শেষমেশ যখন প্রথম বাংলাদেশের মাটিতে পা দিলে, তখন তোমার অনুভূতি? বাংলাদেশের মাটি থেকে শুরু করবো না, মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে শুরু করবো। মালয়েশিয়া এয়ারপোর্টে যখন আসে, আমি অনেকবার এটা বলেছি,
তো আমার মুখে মাস্ক পরা ছিল, আমার গায়ে একটা শার্ট ছিল যেটা আমি 29 দিন গায়ে ছিল আমার। 29 দিন তারা আমাকে গোসল করতে দেয়নি। মানে সেখান থেকে সুগন্ধ বেরোচ্ছিল, বুঝতে পারছি হ্যাঁ, আমরা। তখন সবাই ভাবতেছিল খুব জরাজীর্ণ একটা জামা কাপড়। আচ্ছা। যখন আমরা দেশে আসি, আমরা তো খুব সুন্দর জামা কাপড় পরে আসি, সবাই ভাবতেছিল এই ছেলেটা কে, বাংলাদেশ যাচ্ছে, এই জামা কাপড়ে এই হাল কেন, শার্টটা ছিঁড়ে গেছে এদিক দিয়ে, এমন একটা অবস্থা, জামা কাপড় প্যান্ট সব করছে। কারণ 30 দিন আমি এই জামাটা পরে আছি, আমাকে অন্য কিছু করতে দেয়নি তারা। চুল এলোমেলো, দাঁড়িয়ে তো বড় বড় হয়ে গেছে, কে? তো আমি বুঝছিলাম সবাই আমাকে নেগলেক্টভাবে দেখছে। আমি তো জানি না যে তারা আমাকে চেনে, আমি জানি আমি বাংলাদেশ, তুমি তো কোনো কিছুই জানো না। বাংলাদেশে এই ম্যাটারটা জানে। হ্যাঁ, সেটা আমি জানি না। তোমার মধ্যে ছিলই না, ছিলই না, জানতেই না যে এত ঘটনা ঘটে গেছে সারা তো বিশ্বে। আমি খুব সাফোকেটিং ফিল হচ্ছিল, আমি একটু মাছটা ওপেন করি, বিমানের ওয়েটিং করি, একটা ছিল উকি দিয়ে বললো যে রায়হান ভাই। সকল মানুষ হুমড়ি খেয়ে এখানে এসে পড়লো, আমি অবাক। তোমার কথা শুনে আমারই একটা শিহরণ তৈরি হলো আমার শরীরের মধ্যে। আমি তখন অপ্রস্তুত হয়ে গেলাম, কি হলো আমি বুঝতে পারছিলাম না। আমি কোশ্চেন করলাম, সবাই দৌড়ে আসলো, বিমানের সিরিয়াল চলতেছিল, লাইন, ওগুলো ছেড়ে আমাদের একটা কালচারাল ব্যাপার আছে, আমরা লাইনে খুব তাড়াহুড়ো করে ঢোকার চেষ্টা করি, কার আগে লাইনে যাবে, এরকম একটা ব্যাপার রেখে সবাই হুমড়ি খেয়ে লাইন রেখে আমার কাছে। রায়হান কবির, হ্যাঁ, এমন একটা শব্দ জাস্ট বললো, মোবাইল ফোন ক্যামেরা ভিডিও নিয়ে সবাই হাজির, জড়িয়ে ধরছে মানুষজন। একটা ছেলে দৌড়ে আসলে একটা শার্ট নিয়ে আমার কাছে। ওয়াও, ভাই আমি এই শার্টটা আজকে কিনেছি, আপনি এই শার্টটা পরেন, আমি তোমাকে এই শার্টটা উপহার হিসেবে দিলাম, ভালোবেসে। আপনি আপনি কষ্ট করে শার্টটা পরেন প্লিজ। তো আমি তো সাইডে গিয়ে শার্টটা পরলাম, তা এসে বললাম যে কীভাবে চিনেন আমাকে? তখন একটা ছেলে বললো, ভাই আপনাকে সারা বাংলাদেশ সকল প্রবাসীদের মাথার মুকুট, আপনাকে সবাই চিনে। তখন আমি ফিল করলাম যে সামথিং হ্যাপেন্ড, কিছু হয়েছে। তো বিমানের সিরিয়ালের লাইন ছিল অনেক বড়, তো যেহেতু সময় ক্ষেপণ হচ্ছিল, বিমান তার সঠিক সময় ছাড়বে, তখন আমি সিরিয়ালে ঢুকলাম। তখন মজার ঘটনা হলো, যখন বিমান টেক অফ করে তখন তো কোনো মানুষের সিট বেল্ট থাকবে, কেউ উঠাচড়া করতে পারবে না। বিমান তো রানওয়ে তো এখন চলার পরে টেক অফ করে, তখন সিট বেল্ট বাঁধতে হয়। বিমান রানওয়েতে ছিল, সব মানুষজন, আমি ছিলাম পিছনের সিটে, একদম পিছনে। সবাই মানুষজন এখানে আমার এদিকে ভিড়, সিরিয়ালে ছবি তুলবে, আসতেছে সবাই। বিমানের যারা ক্রিউ ছিল তারপর বলছিল আপনারা জায়গায় গিয়ে বসুন, ইংরেজিতে বলছিল বারবার, মালয়েশিয়াতে ছিল, বাংলায় বলার সুযোগ নেই, ওদের সমস্ত ইংরেজি বুঝে না, জেনারেল ওয়ার্কার ছিল বেশিরভাগ মানুষজন। তারা ছবি তুলছে, আসছে, মানে পুরো বিমানটাই পিছনের দিকে, সামনে খালি, তো চেক আপ করতে পারবে না, সময় ক্ষেপণ হচ্ছে। তার তো তার নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময় রানওয়ে থেকে বিমানটা ছাড়তে হবে, অবশ্যই নির্দিষ্ট সময় ছাড়তে হবে, তার কারো কথা শুনছে না। তখন আমি দাঁড়ালাম, বললাম আমি সবার সাথে নেমে ছবি তুলবো, আপনারা বসেন প্লিজ, বসেন। তখন আমি জানি না কী হয়েছে বাংলাদেশে, আমি উপলব্ধি করেছি কিছু একটা হয়েছে। আমি দাঁড়িয়ে যখন বলছি, সবাই বসেছে বিমানে। তো তখনই কিন্তু তাদের হয়তো সেই সৌভাগ্য হয়নি, কারণ বিমান থেকে নামার আগেই আমাদের দেশে আইন কর্মকর্তারা আমাকে বিমান থেকে নিয়ে যায়, সবার আগে আইন দেখাচ্ছে সিকিউরিটি রিজন, আমাকে আলাদাভাবে নিয়ে যাওয়া হয়েছে, ভিআইপি লাউঞ্জে তৈরি করা হয়েছে। তাদের ফর্মালিটি পূরণ হয়েছে, আমি স্টেটমেন্ট নিয়েছি, কী অবস্থা ছিল। মজার ঘটনা হল, যে আইন কর্মকর্তারা গোয়েন্দা সংস্থা ছিল সবাই, তারা সবাই আমাকে খুব সম্মান দেখিয়েছে, সবাই কথা শেষে ছবি তুলেছে। এবং যখন আমি ডিউটি ফ্রি শপে গিয়েছিলাম কিছু কেনার জন্য, ডিউটি ফ্রি শপের মহিলা বের হয়ে এসেছে, নেওয়ার পরে ছবি তুলতেন। ক্লিনাররা যারা ছিল এয়ারপোর্টে, ক্লিনার কাজ করতো, সবাই দৌড়ে সেই গ্রুপ ছবি তুলছিল, এগুলো সব ফেসবুকে এসেছে পরে। এবং আপনারা আসার সময় যদি দেখেন, একটা ইমিগ্রেশন অফিসার যে ডেস্কে থাকে, আমার ফিঙ্গার নেয় এবং আমার ছবি নেয় যে আমি যাচ্ছি এয়ারপোর্ট ক্রস করবো, ইমিগ্রেশন ক্রস করতে হবে আমার। তো ও শেষ করে উনি বের হয়ে, অফিসারটা বয়স্ক মানুষ ছিল, বের হয়ে আমার সাথে ছবি তোলে, মানি এক্সচেঞ্জের মানুষ ছবি তোলে, সিকিউরিটি যারা ছিল সবাই একটা হইচি অবস্থায়। হ্যাঁ, তখন আমি যে কি কষ্টে ছিলাম এটা আমি জানি, ইট ওয়াজ নট আ জেনারেল থিং। সাইদ ভাইয়ের এখন সাধারণ বিষয় ছিল 21 দিন কারাগারে থাকার পরে, 27 দিন রিমান্ডে থাকার পরে, প্রায় 29 দিনের কারাগারে থাকার পরে, এটা সাধারণ বিষয় ছিল না। এখন ভাববেন, আমি বলি একটা রাষ্ট্র কখনো একটা ব্যক্তির কাছে মাথা করতে পারবে না। তখন ব্যাপারটা হচ্ছে একটা রাষ্ট্র এগেনস্ট রায়হান। আমি একা ছিলাম, অনেক একটা রাষ্ট্র সম্পূর্ণ ছিল, রাষ্ট্রের সিস্টেম সম্পূর্ণ এগেনস্ট। ওই সময়তে তারা অনেকভাবে আমাকে চেষ্টা করবে, হয়তো আমি প্রবাসীদের স্বার্থ কিছু বলতে পারি না, তারা চেষ্টা করেছে আমাকে তাদের সর্বোচ্চ, যে আমি জাস্ট শুধু বলি যে আমি মিথ্যা বলেছি, বা তোমাকে দোষ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে। হ্যাঁ, 164 জবানবন্দিতে, যে আমি জাস্ট তাদের সিসিটিভি ক্যামেরা আছে, আমি তো বলি আমি অপরাধ করেছি, বা আমি অন্যায় করেছি, বা আমি মিথ্যা বলেছি, বা আমাকে ফোর্স করা হয়েছে, আমি কোনো রাজনৈতিক বা এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি, এমন কিছু যদি আমি বলি, তাদের যত টর্চার বা যে কোনো কিছু হোক, মানসিক যা কিছু হোক, ওগুলো নাশ হইতে পারে, যদি আমি এই কথাটা বলি, তাহলে 164 জবানবন্দি কিন্তু কালেক্ট হয়ে গেল, ভিডিও ক্যামেরা কালেক্ট হয়ে গেল,
ক্যামেরা ভিডিও কালেক্ট হয়ে যায় তখন, তো তারা তো আমাকে অপরাধী আমার কাছে চার্জ গঠন করতে পারে। কিন্তু আমি শেষ পর্যন্ত লড়াইটা আমি নিজের মধ্যে রাখি। আমি রেখেছি লড়াইটা আমি মাথা নত করি, তাহলে বলবে বাংলাদেশি অন্যায় করেছে মানুষের বিপক্ষে। আমি আমার দেশকে, তখন তুমি রায়হান কবির নও, তুমি একটা পুরো বাংলাদেশ। হ্যাঁ, আমি ভেবেছি তখন যে আমি আমার রাষ্ট্র ছোট করতে পারবো। যদি আমি ব্যক্তিগত চিন্তা করতাম, আমি ওগুলো সহ্য না করে হয়তো আমি 5 বছর ছিল, যাই হতে হতো। সহ্য করা বলতে কি, তারা কি তোমাকে টর্চারিং করেছে? আমি আপনার রিকোয়েস্টকে আমি করতে চাচ্ছি, কারণ আমার একটা অ্যান্সারের পিছনে দেশে 10 লক্ষ প্রবাসী বিষয় নিতে হবে। ওকে, আমরা তাহলে এই বিষয়ে আমরা আলোচনা করছি না, আমরা স্কিপ করি। কারণ আমি স্যাক্রিফাইস করতে পারি আমাকে, কিন্তু আমি হয়তো যদি আপনাকে বলি আমার সাথে এটা করা হয়েছে, আপনার কাছে কিন্তু আমার সিম্পেথি জায়গাটা আরও বড় হবে, বা আমি আরও ফ্রাঙ্ক বলতে গেলে আমি হয়তো আরও হিরো হব মানুষের সামনে। আমি সহ্য করেছি, কিন্তু আমার লড়াইটা আমার জন্য ছিল, আমার জন্য যাচ্ছে প্রবাসীদের জন্য। যদি আমার কোনো কথার কারণে তারাই বিপদে পড়ে, তাহলে তো আসলে আলটিমেটলি কোনো তো আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারি। তো সেই ক্ষেত্রে যা হয়েছে আপনি এগুলো বাদ দেন না। দেশে আসার পরে তোমার বাবা মা কি তোমাকে আসলে প্রথম দিকে না, মানে এখন এসে কি এরকম কিছু বলতে যে কেন বলতে গেলি বা কি এরকম, বাবা মা থাকে না অনেক সময় দুঃখ করে বলে না? মজার ঘটনা হলো, আমার বাবা একজন খুবই সৎ মানুষ দেখেছি, মানে আমার আইডল যদি বলি আমার বাবা। আমি তাকে না আমার জীবনের লক্ষ্য বলেন না, এইম কেরিয়ার, আমার এইম যে আমি বাবার মতো হবো, তার মতো ক্যারেক্টারের অধিকারী হবো। খুবই সিম্পল একটা মানুষ। এই ছোটো ছোটো তাকে কোনো অপরাধ করতে দেখিনি, মিথ্যা বলতে শুনিনি। খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, কিন্তু হাওয়াল বিকালে সৎভাবে উপার্জন করে দিয়েছে। খুব ভালো লাগলো এই বিষয়গুলো। তো সে কখনো এটা বলেনি একবারের জন্য হলেও যে কেন এটা করতে গেলে, এখন কি হবে, কেরিয়ার নিয়ে ভাব। তো তার বাবারই একটা কথা যেটা আমি শিখেছি, যার চাহিদা কম তার জীবন খুব সুখী, তার চিন্তা কম। আচ্ছা, তুমি কি ভাবছো এখন আসলে এই মুহূর্তে, এখন থেকে এত বড় ঘটনা করে দেশে আসলে, মানুষজন তোমাকে এত ভালোবাসা দিল, ওয়েল নোন হয়ে গেলে, সবাই চেনে তোমাকে, এখন কিভাবে ভাবছো নিজেকে, কি করতে চাও, ফিউচার নিয়ে কি ভাবো? আচ্ছা, আপনার মাধ্যমে একটা মেসেজও দিতে চাই আমি সবাইকে। নেগেটিভিটি যেটা আমি ফিল করছি বাংলাদেশে, এটা তো হওয়া উচিত না। বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা অনুযায়ী বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে। হোয়াট কাইন্ড অফ প্রলোভন বলতে যেমন প্রশ্ন করা হয়েছে, তুমি যে আর্থিক ক্ষতির সম্মুখীন, তুমি এগুলা ব্যাকআপ চাও কিনা, আর্থিক ক্ষতি পূরণ করতে যদি আমরা চাই, কোনো সংখ্যা নিতে চাও কিনা। তো আমার অ্যান্সার ছিল এটা, আমি স্টিল ইয়াং, আমি ইয়াং, কোনো কিছু করে আমি এডুকেশন আমি চলতে পারবো। আমি এমন না যে আমার একটা হাত পা নাই হয়ে গেছে বা আমি অন্ধ হয়ে গেছে, আমি চলতে পারবো, আমি তো কিছু করে চলতে পারবো। তো ওই জায়গায় ক্ষতিপূরণ আর্থিক ব্যাপারটা আনতে চাইনি এখানে। বা নেম ফেমে পাবলিক বা মানুষজন কীভাবে নেম ফেমের বিন্দুমাত্র মোহ আমাদের কাজ করে, এটা থেকে আমি স্বাধীনতা লাভ করেছি নিজেই, মোহটা কাজ করতে দেয়নি কখনো। তো আমি কি করবো বলতে, আমার ইচ্ছা যে আমি যেহেতু প্রবাসীরা আমার ভয়েসটা অ্যাকসেপ্ট করেছে, আমার ইস্যুতে সকল প্রবাসীর একটা প্ল্যাটফর্ম এসে পড়েছে, ইউনিটিতে এসে পড়েছে, যেভাবে তারা ভয়েস রেজ করেছে আমার জন্য, আপনি অনেকেই সারা বাংলাদেশে, তো যেভাবে ভয়েস রেজ করেছে আমার জন্য হিউজ। আমি এই প্ল্যাটফর্ম ধরে রাখতে চাই। আমি সাথে দেখবেন সৌদি আরবে আমাদের নারীরা হাজার হাজার নারী কীভাবে ধরে রাখতে চাও? কীভাবে, এটাই বলছি আমি আপনাকে। যেহেতু আমি কূটনৈতিক কেউ না, আমি ট্রেন্ড কেউ না, তো এই জন্য আমি মাইগ্রেন্ট নিয়ে পড়াশোনা করতে চাই। তারপরে কোথায় পড়তে চাও? এটা এখনো ডিসিশন নিইনি। মানে তারপরে যে জায়গা একটা মোটামুটি মাইগ্রেন্টে কোথায় পড়াশোনা করা যায়? বাংলাদেশে করা যায়। আপাতত আমার দেশে থাকার ইচ্ছা আছে, বাকিটা জানি না। অন্য দেশে বিভিন্ন যেমন কানাডা, ইউএসএ, তারা আমন্ত্রণ, কানাডা যেমন বিবৃতি দিয়েছিল যখন, যে কোনো দেশে কোনো রাষ্ট্র যদি কোনো রায়হান কবিরের সত্যবাদ তার ওয়ার্ক পারমিট রিভোক করে তাকে দেশে ব্ল্যাকলিস্ট করে পাঠায়, তাহলে সেই রায়হান কবিরকে আমার দেশে স্বাগত। কানাডার বিবৃতি এটা ছিল। তারা সেভাবে জানাচ্ছে আমাকে, কিন্তু আমার দেশে যাওয়ার ইচ্ছা আপাতত আমি পোষণ করছি না। আমি দেশে থেকে কাজ করবো, প্রবাসীদের জন্য বলে প্রবাসীদের রাইটস নিয়ে কাজ করবো। এখন দেখি আমাকে কোনো সংস্থা বা কেউ আমাকে সুযোগ দেয় কিনা কথা বলার জন্য। দেশের বাইরে গেলে কি কাজ করা যাবে না? ধরো কানাডাতে যদি তুমি যাও, সেক্ষেত্রে কাজ করা যাবে? আমি চাচ্ছি আমার দেশে মাটির সাথে বেশি কাজ করতে। মাটিতে থেকে প্রবাসীদের জন্য কাজ করা কীভাবে, মানে পরিকল্পনা বা চিন্তাটা? যেমন আমার জন্য ব্র্যাক কাজ করেছে, উদাহরণ আমার জন্য অনেক সংস্থা, অনেক সবার, আমি একটাও তুললাম। আপনি দেখেছেন শরীফুল হাসান ভাই ব্র্যাকের মাইগ্রেশন অনেক কাজ করেছে আমার জন্য, আন্তরিকতার সহিত তার দায়িত্ববোধ জায়গা থেকে অনেক কাজ করেছে। তো আমরা করতে পেরেছি। তো আমার প্রবাসীদের অনেক কিছু করার আছে। বিভিন্ন দেশে যারা প্রবাসী রয়েছেন তারা অজস্র দিক থেকে কিন্তু তারা অসমতার শিকার হচ্ছে।
তারা অর্থনৈতিকভাবে বলি, কাজের ক্ষেত্রে বলি। আবার একই রকম দেশে যখন আসছেন সেরকম আসলে দুঃখ নিয়ে বলতে হয় ব্যাপারটা, যে দুঃখিত, যারা হচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের সেই সম্মানটা তারা পাচ্ছে না প্রথমত। এরপর হচ্ছে সিকিউরিটিগত যে ব্যাপার, দেশীয় যে সিকিউরিটি ব্যাপার, সেখানেও তারা হতাশ হচ্ছে অনেক বিষয়ে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি তোমার কাজ করার ইচ্ছা আছে? অবশ্যই আমি এগুলো নিয়ে কাজ করবো, খুব স্ট্রংভাবে কাজ করব। এবং যেহেতু আমি নিজেই প্রমাণ, আপনি আপনার রাস্তা যদি সঠিক হয়, উদ্দেশ্য যদি সৎ হয়, ইউ ক্যান বি এ ওয়ান ম্যান আর্মি। ইটস পসিবল অ্যান্ড ইটস প্রুভেন। বিকজ আমি একাই ফাইট করেছি ওই দেশটাতে, আমার এগেনস্টে রাষ্ট্র ছিল। রায়হান, তোমার কাছে অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, আরও হয়তো জানার বাকি আছে। তো তুমি আমাদের বাংলাদেশের তথা বাংলাদেশের মানুষ এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? সাথে বাংলাদেশের দর্শকদের কাছে আমার এটাই বলা, সারা দেশের মানুষ যেভাবে আমার মাটি, আমার মা, আমার দেশ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, ঠিক এভাবে আপনারা কেউ যদি কোথাও অন্যায়ের প্রতিবাদ করে, আপনারা এভাবে তাদের পাশে দাঁড়াবেন। প্রবাসীরা যে দেশের সম্পদ, এত বড় একটা খাত, প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা, এই প্রবাসীদের দুঃখ দুর্দশা দেখার জায়গা খুবই কম। তাদের ব্যাপারে তারা শুধু, বাংলাদেশের মানুষ শুধু আমার ব্যাপারে দাঁড়িয়েছে এমনটা না, তারা সকল প্রবাসীদের পক্ষ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের প্রবাসীদের প্রতি ভালোবাসা থেকে আমি সত্যি মুগ্ধ ও কৃতজ্ঞ। আমি সবসময় বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই, আপনারা প্রবাসীদের যথাযথ মর্যাদা, যথাযথ সম্মান এবং তাদের পাশে দাঁড়াবেন এবং যে কোনো অন্যায়ের প্রতিবাদীদের পাশে থাকবেন। এবারে আমার দেশের দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি। ধন্যবাদ।